আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। হওয়ার জন্য একটা ভালো খবর যে আদালতে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করেনি বলেই আদালত স্বাধীনভাবে শিরিন শারমিন চৌধুরীর আজকে জামিন দিয়েছে। এখন চুলচেরা বিশ্লেষণ হবে সেটা হচ্ছে শিরিন শারমিন চৌধুরীর এই জামিনের পেছনে আন্তর্জাতিক প্রভাব রয়েছে কি না। খুব সম্প্রতি ভারতে আমাদের পররাষ্ট্রমন্ত্রী সফর করলেন, সেখান থেকেও কোনো চাপ ছিল কি না। আমরা কদিন আগেই যে ভবিষ্যৎবাণীটা করেছিলাম যে শিরিন শারমিন চৌধুরী আওয়ামী লীগের বিকল্প নেতৃত্বে যাচ্ছেন বোধহয় আজকে অথবা কালকের মধ্যেই তিনি মুক্ত হবেন। কেন এই জামিন দেয়া হলো, এর পেছনে কি কারণ, কোন কোন ঘটনার পরিক্রমা এর সঙ্গে রয়েছে, সেগুলো আলোচনা করব। তার আগে আদালতে আজকে কি হলো চলুন একটু জেনে দেখি। বিডি নিউজ 24 এর এই শিরোনামটা দেখে নিন। তারা বলছে, সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর জামিন, মুক্তিতে বাধা নেই, আজ অথবা কালই কারাগার থেকে মুক্ত হবেন বলে আশা করছি, এমনটা তার আইনজীবী জানিয়েছেন। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসাইন আজকে শুনানি নিয়ে এই আদেশ দিয়েছেন বলে প্রসিকিউশন বিভাগের এসআই আশরাফুল আলম নিশ্চিত করেছেন গণমাধ্যমকে। আর কোনো মামলায় আটকাদেশ না থাকায় শিরিন শারমিনের কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী হামিদুল মিসবা। তিনি জানিয়েছেন, শিরিন শারমিন চৌধুরীর আর কোনো মামলায় আটকাদেশ নেই, আমরা জামিননামা দাখিল করব, আজ অথবা কালই তিনি কারামুক্ত হবেন। আসামির পক্ষে জামিন চেয়ে শুনানিতে আইনজীবী ইবনুল কাউসার বলেন, মামলায় শিরিন শারমিন চৌধুরীর সম্পর্কে একটা শব্দও নেই, এজাহারে শুধু নামটার জায়গায় তার নাম আছে, তার কোয়ালিফিকেশন সম্পর্কে সবাই জানে। এবং এই আইনজীবী বলেন, তিনি দীর্ঘদিন থেকে অসুস্থ, 2024 সালের 5 আগস্টের পরে তিনি এক ধরনের গৃহবন্দী ছিলেন, তার কোনো ট্রিটমেন্ট হয়নি, তিনি অনেকগুলো রোগে ভুগছেন, অন্তত 10টা রোগের নিয়মিত ওষুধ তাকে খেতে হয়, সেই ওষুধগুলো সবগুলো আবার বাংলাদেশে পাওয়াও যায় না, এরকম কথা বলা হয়েছে যে বেশ কয়েক বছর আগে তিনি একবার স্ট্রোক করেন, সেই স্ট্রোকের পরে তিনি বেশ অসুস্থ অবস্থাতেই ছিলেন, নিয়মিত তাকে বিদেশে চিকিৎসা নিতে যেতে হতো, কিন্তু 2024 জুনে তার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার কথা থাকলেও তখন পরিবেশটা পারমিট না করায় তিনি বিদেশে যেতে পারেননি। সর্বশেষ এতদিন তার কোনো সুচিকিৎসা হয়নি, সেই কারণেই তার জামিন প্রয়োজন। এই ব্যাপারগুলো আসামি পক্ষের উকিল তুলে ধরেছেন। রাষ্ট্রপক্ষের উকিল বিরোধিতা করেছেন, এটা হত্যা মামলা, এটা সাধারণ ওই দুর্নীতির মামলা না যে তাকে জামিন দেওয়া হবে, এটা হত্যা মামলা, তাকে আটকে রাখতে হবে, এই ব্যাপারগুলো যুক্তি হিসেবে উপস্থাপন করা হয়েছে আদালতে। কিন্তু আদালত শিরিন শারমিন চৌধুরীর জামিন নিশ্চিত করেছেন। এটা একটা বড় খবর। এটা বড় খবর এই কারণেই যে প্রফেসর ইউনূস তার 1.5 বছরের শাসনামলে যেভাবে আদালতকে করায়ত্ত করেছিলেন, আদালতের ওপরে এক ধরনের গজব নাজিল করেছিলেন, আদালতকে বাধ্য করেছিলেন বিভিন্ন সিদ্ধান্ত নিতে, এবং আদালত মবের ভয়ে কোনো জামিন দিতে পারেনি। জামিনযোগ্য মামলা হলেও, জামিন তার প্রাপ্য অধিকার হলেও কোনো আসামিকে জামিন দেওয়া হয়নি। নিম্ন আদালতে বেশিরভাগ ক্ষেত্রেই এই ব্যাপারগুলো ঘটেছে, এবং এই ব্যাপারগুলো প্রফেসর ইউনূস এবং তার মেটিকুলাস আইন উপদেষ্টা আসিফ নজরুল তারা মিলে এই ঘটনাগুলো ঘটিয়েছেন। তার একটা বড় পরিবর্তন আমরা দেখলাম বিএনপি সরকারের আমলে শিরিন শারমিন চৌধুরীর এই জামিন দেওয়াটা। যখন তাকে গ্রেপ্তার করা হয় তারপরই একটা ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে খুব শীঘ্রই হয়তো তার জামিন হবে, এবং তিনি হয়তো আওয়ামী লীগের ভারপ্রাপ্ত কোনো দায়িত্ব পেতে যাচ্ছেন, এবং তার নেতৃত্বেই আওয়ামী লীগ কার্যক্রম শুরু করতে পারে, আওয়ামী লীগের রাজনীতি শুরু হতে পারে। শেখ হাসিনার ফেরার বাস্তবতা যেহেতু নেই, সেহেতু বিকল্প নেতৃত্ব এবং বিশ্বাসযোগ্যতার জায়গা থেকে তিনি শেখ হাসিনার কাছে সাবির হোসেন চৌধুরী কিংবা অন্যান্যদের চাইতে বেশি বিশ্বাসযোগ্য, এরকমটাই মনে হয়েছে। কারণ তাকে যেভাবে অল্প বয়সে সংসদের স্পিকারের মতো এত বড় একটা জায়গায় পরপর 3বার তাকে দেয়া হয়েছে, এবং শেষবার তো মনে হচ্ছিল যে তাকে রাষ্ট্রপতিই করা হবে, কিন্তু কোথা থেকে শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে এসে রাষ্ট্রপতি করা হলো সেইটা ভেস্তে গিয়েছিল। কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতা দীর্ঘায়িত করতে পারলে যে শিরিন শারমিন চৌধুরী পরবর্তীতে রাষ্ট্রপতি হতেন, এটা একেবারে দিনের আলোর মতো সত্য। সুতরাং সেরকম আস্থা, শেখ হাসিনার আস্থা তার উপরে হয়তো রয়েছে, এরকম পর্যালোচনা করেই আমরা বলেছিলাম যে আওয়ামী লীগের পরবর্তী নেতৃত্ব হয়তো শিরিন শারমিন চৌধুরীর উপরেই পড়তে যাচ্ছে। সেখানে একটা অনুষঙ্গ আমরা যোগ করেছিলাম, সেটা হচ্ছে যে ভারতের এক ধরনের চাপ রয়েছে। সম্প্রতি আমাদের পররাষ্ট্রমন্ত্রী ভারত সফর করেছেন। 3 দিনের ভারত সফর শেষে 9 তারিখে একই বিমানে এস জয়শঙ্করের সঙ্গে তিনি মরিশাসে গেছেন। তার এই সফর যে খুব একটা ফলপ্রসূ হয়নি, সেটা ভারতীয় গণমাধ্যম এনডিটিভির সঙ্গে তার যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকার নিয়ে একদিন আগে আমরা আলোচনা করেছিলাম। সেখানে তিনি বলেছেন, তড়িঘড়ি নয়, ধৈর্য ধরতে হবে দুই দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে। এই শব্দগুলো ব্যবহার এবং এই বাক্যের ব্যবহারেই ধরে নেওয়া যায় যে তার সফরটা খুব একটা ফলপ্রসূ হয়নি। ভারতীয় সাংবাদিকরা
বিভিন্নভাবে গত ৩-৪ দিন ধরে দাবি করে আসছেন যে আলোচনা এবং সমঝোতা কিংবা সম্পর্ক উন্নয়নের ব্যাপারগুলো মূলত ভেস্তে গেছে দুইটা পয়েন্টে। একটা হচ্ছে শিরিন শারমিন চৌধুরীর গ্রেপ্তার, আর একটা হচ্ছে সংসদে সন্ত্রাস বিরোধী আইন পাশ করে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞাটাকে দীর্ঘায়িত করা। এই দুইটা জায়গাতে ভারতের বড় আপত্তি ছিল, এবং বাংলাদেশের যে শেখ হাসিনাকে প্রত্যার্পণ চেয়ে আবার নতুন করে চাহিদা, সেখানেও ভারতের আপত্তি ছিল। মূলত আওয়ামী লীগের রাজনীতি করতে দেয়া এটা ভারতের একটা বড় চাপ। এই চাপটা যদি সরকার মেনে নেয় যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে, তাহলে খুব দ্রুত ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ঘটনাগুলো ঘটবে। এরকম কথা, এরকম তথ্য ভারতীয় সাংবাদিকরা গত ৩-৪ দিন ধরে রেগুলার দিয়ে আসছেন, এবং সেখান থেকেই আমরা আলোচনা করেছিলাম যে খুব সম্ভবত খুব দ্রুতই শিরিন শারমিন চৌধুরী তিনি মুক্তি পাবেন, এবং নির্বাহী আদেশে প্রফেসর ইউনূসের যে আওয়ামী লীগের ওপরে কার্যক্রম নিষেধাজ্ঞা, সেটাও হয়তো উঠে যাবে। কারণ আওয়ামী লীগকে রাজনীতি করতে দিলে বিএনপির কোনো ক্ষতি হবে না, বরং এক দিক দিয়ে তার লাভই হবে। কারণ জামাতকে মোকাবেলা করার ক্ষেত্রে বিএনপি একা কতটা পেরে উঠবে, সেটা কিন্তু মাঠের বাস্তবতায় অনেকে এই ব্যাপারে সন্দেহ পোষণ করেন। সেটা একটা বড় ইস্যু। আর একটা বড় ইস্যু হচ্ছে আন্তর্জাতিক একটা বড় চাপ রয়েছে যে ইনক্লুসিভ রাজনীতির পরিবেশ তৈরি করতে হবে। গণতন্ত্রে নির্বাহী আদেশে কোনো দলকে নিষিদ্ধ করে রাখা যাবে না। সেই দলের যারা অপরাধী, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, যারা দুর্নীতি করেছে, অপরাধীদের শাস্তির ব্যাপার, বিচারের ব্যাপারে কিন্তু কেউ আপত্তি তুলবে না। কিন্তু যখন আপনি গোটা দলকে নিষিদ্ধ করে রাখবেন, তখন কিন্তু শুধু ভারত না, সর্বত্র মানে এক ধরনের সমালোচনা এবং চাপ তৈরি হবে, এবং সব জায়গা থেকে এই চাপগুলো আসবে। আমার মনে হয় যে কোনো না কোনো ঘটনা পর্দার আড়ালে ঘটেছে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই শিরিন শারমিন চৌধুরীর জামিন প্রাপ্তিটা কোনো বাধাহীনভাবে সম্ভব হলো। কারণ এই সরকার যদি প্রফেসর ইউনূসের মতো নিম্ন আদালতের উপরে প্রভাব বিস্তার করতে চাইতো, তাহলে শিরিন শারমিন চৌধুরীর মতো এত বড় ফিগার, সংসদের স্পিকার যিনি ছিলেন, তাকে এত সহজে হয়তো জামিন দিত না তারা। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সরকার আদালতের উপরে প্রভাব বিস্তার করেনি কিংবা করতে চায়নি। কিন্তু পেছনের কারণটা কি ভারতের সঙ্গে যে মানে মিটিং এবং পররাষ্ট্রমন্ত্রীর সফরে যে অমীমাংসিত ব্যাপারগুলো, সেই অমীমাংসিত ব্যাপারগুলো খুব দ্রুত মীমাংসা করার জন্যই কি বিএনপি পরবর্তী স্টেপগুলো দিচ্ছে? আজকে শেখ হাসিনার ডিসেম্বরের মধ্যে প্রত্যাবর্তনের একটা ব্যবস্থা করছে সরকার। সেটা প্রথম রাজনৈতিকভাবে চেষ্টা হচ্ছে। রাজনৈতিকভাবে চেষ্টা না যদি ফেল হয়, তাহলে শেষ অস্ত্র সেটা হচ্ছে অর্থনৈতিক অবরোধ। এখন রাজনৈতিক চেষ্টাটা কিরকম? ধরুন, বাংলাদেশের বিএনপি বলুন, জামাত বলুন, সবাই কিন্তু তলায় তলায় ভারতের সঙ্গে যোগাযোগটা রাখছে। আপনারা কিছুদিন আগে দেখেছিলেন আমাদের রাষ্ট্রদূত বাংলাদেশের প্রণয় ভার্মা, তিনি গিয়ে জামায়াতের সঙ্গে দেখা করেছিলেন, জামায়াতের আমিরের সঙ্গে। আপনাদের কাগজেও বেরিয়েছিল। জামায়াত কিন্তু এখানেও ভারতবর্ষেও প্রতিনিধি দল পাঠিয়েছিল। এখন বিএনপি যে এইটা করতে পারে, সেটা কিন্তু ভারতবর্ষের একটা আন্দাজের মধ্যে ছিল যে বিএনপি ক্ষমতায় বসে চোখ উল্টে দিতে পারে। এখন জামায়াত হচ্ছে দ্বিতীয় বিরোধী শক্তি, হলো জামায়াতই আসল কন্ট্রোল করছে বিএনপিকে। এখন এই জামায়াতকে যদি বাগে আনা যায় রাজনৈতিকভাবে, তাহলে একটা সলিউশন বেরোতে পারে। আপনাদের মনে থাকতে পারে যে যখন সংসদে এই শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের যখন প্রস্তাবটা উঠলো, সালাউদ্দিন তুললেন, তখন জামায়াত কিন্তু তাদের প্রতিবাদটা রেজিস্টার করে রেখে দিয়েছিল। রেজিস্টার করা এই কারণে যে ভারতকে একটা বার্তা দেওয়া, আমরা যেটা বলে এসেছিলাম দিল্লিতে, যে শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই, আমরা কিন্তু এই প্রস্তাবে সায় দিলাম না। আমরা বলেছিলাম যে এর জন্য আরো একটু সময় দরকার। এগুলো সবই আপনাদের জানা, আমি আপনাদের শুধু স্মরণ করিয়ে দিচ্ছি। এখন 2026 সালের ডিসেম্বরের মধ্যে কেন, এই প্রশ্ন আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন। অনেকেই লিখেছেন কোন সালে, ব্যঙ্গ করে। এই বছরই, অনন্তকাল তো ডিসেম্বর হতে পারে না, এই বছরই। তার কারণ হচ্ছে দীর্ঘদিন একটা জায়গায় বন্দি থেকে থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাঁপিয়ে উঠেছেন। তারই বদ্ধ জীবন তাকে আরো মানসিকভাবে অস্থির করে তুলছে, সেটা ভারত বুঝতে পারছে। দ্বিতীয় কারণ হচ্ছে তার বয়স হয়েছে। এই বয়সে যদি ভালো মন্দ কিছু একটা ঘটে যায়, মানুষের শরীর বলা যায় না, তাহলে পুরো দায়টা এসে পড়বে কার উপরে? ভারতের উপরে। ফলে ভারত এই অবস্থায় কোনো রকম রিস্ক নিতে চাইছে না। যা করো তাড়াতাড়ি করো, এবছরের মধ্যেই করো, এবং সেই বার্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পৌঁছে দেওয়া হয়েছে। মানে তার জ্ঞাতার থেকেই সমস্ত কিছু হচ্ছে।
এখন জামায়াতের যে নরম মনোভাব, কারণ জামায়াত জানে দেশ চালাতে গেলে ভারতবর্ষ ছাড়া গতি নেই। জামায়াত তার জন্য তার যে কর্মীদের আছে তারা এই ভারত বিরোধী যে বক্তব্যগুলো আছে সেগুলোই কিন্তু অনেকদিন আগেই বন্ধ করে দিয়েছে ভারতের কথা শুনে, যে দুটো রকম কাজ চলবে না। এক, আপনারা আপনাদের সঙ্গে যোগাযোগ করবেন, এবং আরেক দিকে আপনার ভারত বিরোধিতা বক্তব্য রাখবেন। দুটো একসঙ্গে চলতে পারে না। একই রেল লাইনে দুটো গাড়ি চলতে পারে না। তো এই হচ্ছে সাম্প্রতিক অবস্থা। এই বছরের ডিসেম্বরের মধ্যে বা তারও আগে হতে পারে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। আমি প্রতিদিন আপনাদের আপডেট দেব, প্রতিদিনই আপডেট দেবো। হয়তো প্রতিদিন হবে না, দু একদিন অন্তর অন্তর হয়তো আপডেট যখন হবে তখন আমি দেবো। কিন্তু শেখ হাসিনা দেশে এবছর ফিরছেনই, এটা একেবারে নিশ্চিত ধরে রেখে দিন। এবং সেখান থেকেই তার নতুন কর্মকাণ্ড, রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হবে, যেখানে বিএনপিকে বাধ্য হয়ে এই সমস্ত ব্যবস্থা গিলতে হবে। কারণ তারেক রহমান আর তার সিংহাসনে থাকতে পারছেন না। তারেক রহমানকে ওই সিংহাসন পরিত্যাগ করে দেশত্যাগ করতে হবে। কারণ 10টি পয়েন্টে তিনি এগ্রি করেছিলেন, সেই 10টি পয়েন্ট থেকে তিনি পুরো বুক ফিরিয়ে নিয়েছেন এবং ভারতকে বোকা বানানোর চেষ্টা করেছেন। ভারত দ্বিতীয়বার সুযোগ দেয়, আমি বলেছিলাম আপনাদের, কিন্তু সেই সুযোগের অপব্যবহার যদি আপনি করেন, আপনি শত্রুর তালিকায় পড়ে গেলেন। আজ শত্রুর তালিকায় যে পড়ে সে কিন্তু জীবনে আর ভারতের বন্ধু হয় না। যেমন আমি বলেছিলাম, আমেরিকা 54 বছর লেগে গেছিল ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে। এই যে ঘটনাটাও ট্রাম্প করলেন, এবার 108 বছর লাগবে আবার আমেরিকা ভারত কাছাকাছি আসতে। যে সরকারি এখানে আসুক, বিজেপি একদিন যাবে, অন্য দল আসবে, গণতান্ত্রিক পদ্ধতিতে এটাই হয়। যে সরকারি আসুক, নীতির কিন্তু বদল হবে না। দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব শিলং সালাউদ্দিনকে পদত্যাগ করতে হবে, এটা মেনে নেওয়া যায় না। ডক্টর ইউনূসের আমলে এমন ঘটনা ঘটলে বিএনপির লোকজনেই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইতো। এখন আমরা স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ চাই। দর্শক, মব থামছে না, মব করে মানুষ মেরে ফেলা হচ্ছে, পীরদের মেরে ফেলা হচ্ছে, কিন্তু বিএনপি পরিস্থিতির লাগাম টানতে পারছে না। চাঁদাবাজি এক বিন্দু পরিমাণও থামাতে পারছে না, বরং চাঁদাবাজি এমন শিল্পে পরিণত হয়েছে, মানবিক ডাক্তার, হাজারো কিডনি প্রতিস্থাপনকারী এবং একটা বিরাট অংশে ফ্রি ডাক্তার কামরুল ইসলামের কাছেও চাঁদা চাইছে। কেউ নিরাপদ না, কোনো হুজুর, পীর, মসজিদের ইমাম, মুয়াজ্জিন কেউ নিরাপদ না, কেউ স্বস্তিতে নাই। মসজিদে বিএনপির অশিক্ষিত পান্ডারা বাধা দেয় খতিবকে এবং সেখানে মব সৃষ্টি করে। এই মবের মূল্য, সংসদ হচ্ছে মবের মূল্য। কারণ সংসদে যা ইচ্ছা বিএনপি তা করছে, যে বিল মন চায় বাতিল করে, যে বিল মন চায় পাশ করে, এবং যে বিলের যে জায়গায় সংশোধন করতে মন চায় সংশোধন করে। কোনো জনগণের কাছে জবাবদিহিতা বা এরকম কোনো বালাই নেই, যা মন চায় সেটা করে। তো সংসদ হচ্ছে মবের মূল্য, আর বাংলাদেশ আইন শৃঙ্খলা পরিস্থিতি হচ্ছে মবের মূল্য। ভয়াবহ মব হচ্ছে, কিন্তু বিএনপি সরকার টনক নড়ছে না। কারণ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের তো এগুলোর দিকে নজর নাই। তার নজর ওই শিলং থেকে কি শিখে এসেছেন, 72 সংবিধানের পক্ষে কি বলতে হবে ওই দিকে। ওই শিলংয়ে থাকা অবস্থায় যে শিটটি লিখেছেন, নোট করেছিলেন রয় ট্রেনিং এর সময়, ওই নোট মুখস্থ করে সংসদে ওই বিষয়ে বক্তব্য দেন। এর বাইরে কোনো কাজ তার নাই। এজন্যই এই ভয়াবহ অবস্থা। ঠিক আছে, সালাউদ্দিন আহমেদকে সরিয়ে দেন, স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীকে করেন, আমরা ওয়েলকাম করবো। বিএনপি ক্ষমতায় স্বরাষ্ট্রমন্ত্রী তো জামাতের হবে না, বিএনপিরই হবে। আলতাফ হোসেন চৌধুরীর মতো ভালো লোককে করুন, গতিশীল লোককে করুন, যে তার আসল কাজে ফোকাস করতে পারবে, যার অভিজ্ঞতা আছে, এবং যে অস্বীকারের এবং বাটপাড়ির রাজনীতি করবে না, যিনি দায় নিতে জানেন। তো দর্শক, এই সালাউদ্দিন আহমেদ দায়িত্ব নিয়ে বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর যে এখন থেকে দেশে কোনো মব চলবে না, জিরো টলারেন্স। অথচ আমরা প্রতিনিয়ত মব দেখছি, এবং এই মবগুলোর সাথে সামাজিকভাবে পাওয়ারফুল যারা, বিশেষ করে এই মুহূর্তে পাওয়ারফুল বিএনপি, তারাই জড়িত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মব হয়, শাহবাগে মব হয়, কুষ্টিয়ায় মব হয়, ময়মনসিংহে মব হয়, এখনো মাজারে হামলা হয়, এখনো বাউলদের উপর হামলা হয়, মাজারের গানের অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়, এবং তার সাথে বিএনপির এসপিরাই জড়িত, অথচ এর বিরুদ্ধে কিছুই করতে পারছে না। এটা তো মবের মূল্য। কুষ্টিয়ায় আস্তানায় ভাঙচুর, আগুন, পীরকে পিটিয়ে হত্যা। কোন দেশে আমরা বাস করছি? কোন অসভ্য দেশে? যে কোনো একটা দরবারে হোক, সেটা আমাদের কাছে ধর্মীয়ভাবে অগ্রহণযোগ্য দরবার, কোন দরবারে কথিত তাওহীদি জনতা বা কথিত লোক, ওটা খুঁজলে দেখবেন সব বিএনপি। সে রামুর বৌদ্ধ মন্দিরে হামলার সাথে সবচেয়ে বেশি লোক জড়িত ছিল বিএনপির, তারপরে আওয়ামী লীগের, জামাতের কেউ ছিলই না। সামাজিকভাবে যারা পাওয়ারফুল তারা এই ধরনের ভাঙচুরের ঘটনা ঘটায়। ভাঙচুর করতে, হামলা করতে সামাজিক পাওয়ার লাগে, হত্যা করতে পাওয়ার লাগে। এটা কার আছে এই পাওয়ার? এটা বিএনপির লোকজনের এখন আছে, তারা এই কাজ করছে। আর বিএনপির লোকজনের সাথে জড়িত যদি নাও থাকে,
দেখেন এই তৌহিদি জনতা কারা জানেন? এই তৌহিদি জনতার একটা বিরাট অংশ কিন্তু বিএনপি করে, তার পাওয়ার ব্যবহার করে সে এলাকায় বলে ইসলামের পক্ষে আমি এই করি সেই করি, অথচ ইসলাম কিছুই বোঝে না। যদি বিএনপির লোক জড়িত নাও থাকে, এই যে কুষ্টিয়ায় আস্তানায় ভাঙচুর, আগুন, কথিত পীরকে পিটি হত্যা, এটা বিএনপির যে বিচারহীনতার সংস্কৃতি, যে মব করলে কোনো সমস্যা নাই বরং মবকে অস্বীকার করা হয়, তার থেকে এটা সৃষ্টি হয়েছে। মব করার সাহস মানুষ কখন পায়? যে মব করলে কিছুই হয় না, মব করলে বরং হিট হওয়া যায়, মব করলে বরং তাকে গ্লোরিফাই করা হয়, তার ভাব বাড়ে, দেখেছো আমি অমুক জায়গায় মেরে এসেছি, আমার নেতৃত্বে এই সেই হয়েছে। যদি এরকম হতো যে বিএনপির হোক আর যে হোক মব করলে তাকে জেলে যেতে হবে, তাহলে এই ধরনের ঘটনা কেউ শাসন, আইন নিজের হাতে তুলে নিলে তাকে জেলে যেতে হবে, এরকম এটা যদি এস্টাবলিশ হতো সোসাইটিতে, তাহলে বিএনপি কিছুতেই, সাধারণ জনগণও কেউ এ ধরনের মব ঘটাতে সাহস পেত না। এখন দেখা যাচ্ছে যে থানা পুলিশকে বিএনপির মাধ্যমে ম্যানেজ করা যায় এবং কোনো সমস্যা নাই, বিএনপির লোকজন প্রোটেক্ট করবে, তার অনুসারীরা মব ঘটায়। তো বিচারহীনতা এবং মবকে অস্বীকার করা, যেটা সালাউদ্দিন আহমেদ করছেন, তা থেকেই এই মবের মতো ঘটনা ঘটছে এবং প্রাণহানি ঘটছে। প্রত্যেক দিনে দেশে প্রচুর অপমৃত্যু থাকে, অ্যাক্সিডেন্টে মৃত্যু, এই সেই, আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটেও ঠিক নাই। ডাক্তার কামরুলের কাছে যদি চাঁদা চায় তাহলে বুঝবেন যে কার কাছে চাঁদা চায় না, সবার কাছে চাঁদা চায়। আর খুব কম বিষয়ে পত্রিকায় আসে, বেশিরভাগই গোপনে এটা হজম করে অনেকে এবং নীরব নিবৃত্ত চাঁদা দিয়ে দেয়, এই সংখ্যাটাই বেশি। প্রচুর চাঁদাবাজি চলছে। অথচ এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইঙ্গিত দিয়েছিল, বন পরিবেশ মন্ত্রী বলেছিল যে অপারেশন ক্লিন হার্ট চালানো হবে। কই অপারেশন ক্লিন হার্ট? কোথায় আপনার চাঁদাবাজদের বিরুদ্ধে অপারেশন, অপরাধীদের বিরুদ্ধে অপারেশন করে পারছেন না তো আপনি? এই যে বিচার করছেন না, কোনো অপারেশন চালাচ্ছেন না এবং দলীয়ভাবে অপরাধী পুষছেন, যার ফলে মব সংগঠিত হয়। অতএব দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করতে হবে। কারণ এই ধর্মীয় স্থাপনায় হামলা, পীরদেরকে হত্যা করা, এর বড় ওই স্বরাষ্ট্র উপদেষ্টা থাকবে, মন্ত্রী থাকবে।